अधिकारी थप्पड़ से मार रहे हैं और उनकी छाती में मार करके उनको गिरा दे रहे हैं। ये दृश्य जब हमने अपनी आंखों से देखा तो अब हमने निर्णय लिया कि हम वापस जाएंगे, नहीं स्नान करेंगे। शाही स्नान करने से उनको न केवल रोका गया, पिछले 48 घंटे से स्वामी अभिमुक्तेश्वरानंद जी बिना जल बिना अन्न के भारी ठंड में धरने पर बैठे। माफी तो बहुत दूर की बात है कि प्रदेश के मुख्यमंत्री या प्रशासन के लोग माफी मांगे, ये तो बहुत दूर की बात। उल्टा आधी रात को 12 बजे एक नोटिस आ गया उत्तर प्रदेश सरकार से। उस नोटिस में यह कहा जाता है कि साहब हम तो आपको शंकराचार्य नहीं मानते। इस प्रमाण की आपको जरूरत है। ये प्रशासन तय करेगा कि हम शंकराचार्य हैं कि नहीं है। उत्तर प्रदेश का मुख्यमंत्री तय करेगा कि भारत का राष्ट्रपति तय करेगा। भारत के राष्ट्रपति को भी अधिकार नहीं है कि वो तय करे कि कौन शंकराचार्य है। शंकराचार्य का निर्णय शंकराचार्य करते हैं। ये घमंड की पराकाष्ठा, ये इसको कहते हैं विनाश काले विपरीत बुद्धि। ये निर्लज्ज भाजपाई अब तक तो मुसलमानों को कहते थे कागज दिखाओ, अब हिंदुओं के जो संत शिरोमणि हैं उनसे कहते हैं कागज दिखाओ। ये कहां आ गए हम? ये स्थिति कैसे आई कि जो नारे लगाते थे बटेंगे तो कटेंगे, देश को तो धर्म पे भाषा पे अलग अलग विवाद पैदा करके बांट ही रहे हैं, हिंदू धर्म को भी बांटने के लिए खुद निकल कर आ गए। लानत है ऐसे लोगों पर। नारों में कुछ और हकीकत ये। নমস্কার, সবাইকে খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা এর মধ্যেই দেখলেন যে সমস্ত ভিডিও আপনাদের দেখানো হলো, যে এর মধ্যে উত্তর ভারতের প্রয়াগরাজে খুবই একটি বড় ঘটনা ঘটছে, যার সামাজিক এবং রাজনৈতিক গুরুত্ব কিন্তু অপরিসীম। যোশীমঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দজি মহারাজ তিনি স্নান করতে গিয়েছিলেন প্রয়াগরাজে, কিন্তু এই স্নানে তার অভিযোগ হচ্ছে তাকে যোগী প্রশাসনের পুলিশ তাকে বাধা দিয়েছে, তাকে তার শিষ্যদের নিগ্রহ করেছে এবং তাকে তার তার যে যে বাহন যাচ্ছে পালকি, সে পালকি তাকে জোর করে তাকে বের করে দেওয়া হয়েছে এবং তিনি তার শিবিরে ফিরে গিয়ে তিনি অনশনে বসেছেন, ধর্ণা অনশনে বসেছেন এবং গত দুদিন ধরে তিনি নির্জলা অনশন চালাচ্ছেন। এই ঘটনাটির রাজনৈতিক গুরুত্ব হিন্দু সমাজের মধ্যে, হিন্দু ভোটারদের মধ্যে খুব অপরিসীম, বিশেষ করে উত্তর ভারতে। কিন্তু আমাদের এই বাংলায় এই খবরটা কিন্তু সেভাবে এখনো পর্যন্ত আসেনি। তো আমার সেই জন্য মনে হয়েছে যে এই বিষয়টিকে নিয়ে আমাদের একটা রাজনৈতিক বিশ্লেষণ করা উচিত, এবং সেই জন্য আমি আজকের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়কে। গৌতম দা, আজকে আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। আপনি সময় দিতে রাজি হয়েছেন। গৌতম দা, প্রথমেই আপনাকে বলি যে ভিডিওগুলো আপনি দেখলেন, যে কংগ্রেসের অভিযোগও তার মধ্যে রয়েছে। এই যে এত বড় একটা ঘটনা হিন্দু সমাজের মধ্যে ঘটছে, এবং এর আগে এই অভিমুক্তেশ্বরানন্দজি মহারাজ তিনি প্রয়াগের যে মেলা নিয়ে যে অব্যবস্থা, সে মৃত্যু নিয়ে মুখ খুলেছিলেন। অযোধ্যা মন্দিরের অসমাপ্ত মন্দির মোদী তিনি যখন উদ্বোধন করেন তখন তিনি তার বিরুদ্ধে সরব হন। এই বারবার যে শঙ্করাচার্যের তীব্র সমালোচনা, তার জন্য কি এরকম ঘটনা ঘটছে কিনা এবং এর ফল কি হতে পারে, রাজনৈতিক ফল কি হতে পারে, সমস্ত বিষয়টি যদি আপনি আমাদের দর্শকদের সামনে বিশ্লেষণ করেন। গৌতম দা। দেখো সুব্রত, তুমি যা যা ছবি আমরা দেখলাম বা দেখে যাচ্ছি গত কয়েকদিন ধরে, এবং যে কথাগুলো বললে তাতে একটা জিনিস খুব পরিষ্কার, যে রাজনীতির সঙ্গে ধর্মকে যেভাবে সম্পৃক্ত করেছে এই কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি, তো আজ নতুন নয়, বহুদিন ধরে করে আসছে। ভারতীয় জনতা পার্টির যারা সংগঠনে বা যারা তাদের সঙ্গে যুক্ত পরোক্ষভাবে বিভিন্ন সংগঠন,
কখনো আরএসএস, কখনো বজরং দল, কখনো বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু মহাসভা, বিভিন্ন রকম জাতি যারাই তাদের সদস্য, তারাও একই কথা বলে এসছে কি হিন্দুদের একত্রিত করে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। এখানে একটা ফ্যালাসি আছে, এই ফ্যালাসিটা হচ্ছে কিছুতেই মাথায় থাকে না যে ধর্মকে একত্রিত করে ধর্মের যারা বিভিন্ন যে ধর্ম আছে সমস্ত ধর্মের লোক একই সঙ্গে জড়ো হয়ে একটা ধর্মের ধর্মীয় রাষ্ট্র তৈরি করবে আজকের দিনে, এটা ভাবাটা বাতুলতা মাত্র, এটা হয় না, কোনো দেশে হয়নি। অনেকে বলবে না হয়েছে, যেমন ইসলামী রাষ্ট্র হয়েছে, হ্যাঁ হয়েছে, কাগজে কলমে হয়েছে, আর কোথাও হয়নি। কাগজে কলমে যদি হতো সবটাই হয়ে পাকিস্তানও যেত। ভেঙে গেছে, আমরা চোখের সামনে, আমাদের সব থেকে কাছের যে এইটাই বলছি, সে তো ইসলামিক রাষ্ট্র হিসেবে হয়েছিল, ভেঙে গিয়েছে। আচ্ছা শুধু তাই নয়, যতগুলো ইসলামিক রাষ্ট্র আছে পাশাপাশি, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ, কার সঙ্গে কি সম্পর্ক আছে? প্যালেস্টাইনে যেভাবে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে জেনোসাইড হচ্ছে, শিশুদের মারা হচ্ছে, নবজাতক শিশুদের, বৃদ্ধদের, নারীদের উপরে বোমা ফেলে দিচ্ছে ইসরায়েল, কটা মুসলিম রাষ্ট্রপ্রধান একসঙ্গে জড়ো হয়ে, বা মুসলিম যারা খুব এমনকি মৌলবাদীও, তারা কোথায় বলছে যে না এটা চলবে না? এবারে আমি বলি হিন্দু ধর্মের ক্ষেত্রে এটা ছিল না। কেন ছিল না? কারণ ভারতে যারা, ভারত যখন তৈরি করলেন, নির্মাণ হলো আমাদের 1947-এর পর, তার আগে থেকেই, তার অনেক আগে থেকে যারা রাষ্ট্র নির্মাণের পথে ছিলেন তারা কেউ এই দর্শনে বিশ্বাস করতেন না। এমনকি যারা সত্যি কথাই বলতে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, প্রবলভাবে বিশ্বাসী ছিলেন, তারাও এই তত্ত্বে বিশ্বাস করতেন না। মহাত্মা গান্ধী তো হিন্দু ধর্মে প্রবল বিশ্বাসী, এ নিয়ে কোনো ভুল নেই। নেতাজিও তাই, এমনকি নেতাজিও তাই, বল্লভভাই পেটেলও তাই, সবাই তাই। নেতাজিও। কিন্তু তারা কোনোদিন ভাবতে পারেননি, বিশেষ করে গান্ধীজি কোনোদিন ভাবতে পারেননি যে এটা একটা হিন্দু রাষ্ট্র তৈরি হবে, এবং নেহরু সেই পথে অনুসরণ করেছেন। এটা দিনের পর দিন চলেছে, কিন্তু সেটা কি ভাবলো এই যে যারা বিশেষ করে আরএসএস এর সঙ্গে যুক্ত, বা যে ভারতীয় জনতা পার্টি যা জনসংঘ ছিল তার আগে, তারা ভাবলো না এটাই করা যাবে, মেজরিটেরিয়ানিজম আসবে। এবারে আমরা দেখতে পাচ্ছি কি হয়, ঠিক দিনে দিনে যেটা হওয়া সেটাই হয়। রাষ্ট্রের সঙ্গে যদি ধর্মের একটা সম্মিলন মানে ঘটে, তাহলে খুব মারাত্মক ঘটনা ঘটে। এবারে আমি আসি এই ঘটনার ক্ষেত্রে। এই যে যেটা ঘটেছে, যেটা ঘটলো, আমরা দেখতে পেলাম প্রয়াগরাজে তুমি বলেছো কথাটা, কুম্ভ মেলার সময় আমরা দেখেছি প্রচুর লোক মারা গিয়েছে, এবং কুম্ভ মেলা যখন মারা গিয়েছে তখন এক বাবা বাগীশ্বর নামে সাধুর উদয় হচ্ছে, আমরা জানি। তিনি আবার সমস্ত নাকি লোকের পর্চি পড়েই সব বলে দিতে পারেন। আমি বুঝতে পারি না দেশের এত হাসপাতাল করার কি দরকার, শিক্ষা ব্যবস্থা করা দরকার, বাগীশ্বরকে মাথায় বসিয়ে দিতে হয়ে যায়, তিনি সব করে দেবেন। তিনি জেট প্লেনে ঘুরে বেড়ান, আমি দেখেছি তো। মোদির খুব ঘনিষ্ঠ, মোদি তাকে প্রায় নিজের আপন করে নিয়েছেন, সাংঘাতিক ঘনিষ্ঠ, ভাইটাই বলেছে। তিনি বলে দিলেন যে যারা কুম্ভ মেলায় মারা গিয়েছে সব নাকি মোক্ষ প্রাপ্তি হয়ে গেছে, সবারই মোক্ষ প্রাপ্তি হয়ে গেছে। তখন এই আমাদের মুক্তেশ্বরানন্দ তিনি বললেন, অভিমুক্তেশ্বরানন্দ তিনি বললেন যে যদি মোক্ষ প্রাপ্তি হয় তাহলে চলো আমি আরো সবাইকে দিচ্ছি, সবাইকে ডুবিয়ে দিচ্ছি, দেখি সবাই মোক্ষ প্রাপ্তি কিরকম হয়। এই তো বললেন। এটা কেন? এটা যোগী সরকারের বিরুদ্ধে একটা কড়া সমালোচনা। কারণ এই ঘটনার কিন্তু শুরু অনেক আগে থেকে, আরো আগে থেকে মানে 2022-এও তোমার মনে আছে তো, মাঘ মেলাতে একই ঘটনা ঘটেছিল। বহুদিন ধরেই এই যে 4টে মঠ আছে, যেটা আমরা বলছি, যেটা যে একটা উত্তরাখণ্ডে, যেটাই আমাদের অভিমুক্তেশ্বরানন্দ আছেন সেখানে, হ্যাঁ, যেখানে যোশী মঠে আছেন, দ্বারকাধীশ আছেন আরেক জায়গায়, পুরীতে আছেন একজন, শৃঙ্গেরি মঠে আরেকজন আছেন। এই যে 4 জন আছেন, নিয়ম হচ্ছে যা হিন্দু ধর্ম অনুসারে তারা যেটা বলে থাকেন যে যদি 3টি মঠের অন্য যারা আছেন পীঠাধ্যক্ষ তারা যদি মেনে নেন, তাহলে 4জন যাকে মেনে নেবেন তিনি সেই মঠের মঠাধীশ হবেন। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা নিয়ে একটা সমস্যা আছে, সমস্যা নেই তা বলবো না।
যদিও ও, এই আমাদের উত্তরাখণ্ডের যাকে নিয়ে এত বিতর্ক হচ্ছে অভিযুক্ত তিনি বলেছেন দুটি পীঠের যারা মঠাধ্যক্ষ তাকে মেনে নিয়েছেন এবং আরেকজন চুপ করে আছেন, মৌন হয়ে আছেন, তিনি কিছু বলেননি। পুরীর যিনি আছেন তিনি বলেননি। অতএব ধরে নেওয়া যেতে পারে যে তার দিকেই বেশিরভাগ আছে এবং তারা যেহেতু স্বীকার করেছেন অতএব তিনি হচ্ছেন এই মঠের মঠাধ্যক্ষ। কিন্তু এই নিয়ে একটা মামলা হয়েছিল, আমরা তো জানি 2022 সালে একটা মামলা হয়েছিল। সেখানে মামলা হয়েছিল স্বামী শান্তানন্দ সরস্বতীর দুই শিষ্য, তারা বলেছিলেন যে তারা এইটা কন্টেস্ট করেছিলেন না, এই অভিমুক্তেশ্বরানন্দ নন বলে একটা মামলা হয় সুপ্রিম কোর্টে। এই যে মামলাটা হয়, মামলাটা কি সুপ্রিম কোর্টে হয়নি, সরি, হয়েছিল ট্রায়াল কোর্টে, সেখান থেকে হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টে ফাইনাল রুলিং বা ভার্ডিক্ট দেওয়া হয়নি। কিন্তু করোনেশন, এই অভিমুক্তেশ্বরানন্দের করোনেশন, মানে তিনি যে হবেন এইরকম এইটা তাকে যে মঠাধ্যক্ষ করে দেওয়া হবে, সেইটা স্থগিত রাখা হয়েছিল। বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল যতক্ষণ না ফাইনাল রুলিং দেওয়া হয় ততক্ষণ এটা চলবে না। এটা এখনো সেই অবস্থায় আছে। বেশ, ঠিক আছে, বোঝা গেল সেই অবস্থায় আছে। আমি ধরে নিলাম এটা একটা আইনগত ভাবে একটা কোনো একটা জায়গায় বিচার বিভাগীয় ভাবে আটকে আছে। দেখো, এখানে আমি আসি এবার রাজনীতির প্রসঙ্গে। এই যে অভিমুক্তেশ্বরানন্দ, তিনি কিন্তু, আমি বলছি তোমাকে, তিনি কিন্তু কাউকেই ছেড়ে কথা বলেননি। তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে বলেছেন এর আগে। রাহুল গান্ধী যখন মনুস্মৃতির বিরুদ্ধে বলেছিলেন তখন তিনি রাহুল গান্ধীকে বলেছিলেন হিন্দু ধর্ম থেকে ওকে বিতাড়িত করা উচিত, আর রাখাই উচিত না হিন্দু ধর্মের, ওনার সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই বলেছিলেন। তখন কিন্তু বিজেপি চুপ করেছিল। আজকে বিজেপির গায়ে লাগছে। কেন গায়ে লাগছে? নরেন্দ্র কারণ মোদী তার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন এমন ছবিও আছে। এমন ছবি আছে, অবশ্যই আছে, এই সমস্ত আছে। কিন্তু এখন কি হয়েছে, এই যে সাধুদের মধ্যে যে রাজনীতিকরণ তৈরি হয়েছে, কারণ যোগীজি তিনি নিজেকে সাধুও মনে করেন, তিনি রাজনীতিকও মনে করেন, তিনি মুখ্যমন্ত্রীও মনে করেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও তিনি নিশ্চয় দেখেন না তা তো নয়। অতএব তাকে প্রমাণ করতে হবে তিনি হচ্ছে সবার উপরে। সবার উপরে কি? তিনি কি মুখ্যমন্ত্রী, প্রশাসক? সবার উপরে কি তিনি কি সন্ত, সাধু, কি? হু ইজ হি? যদি তিনি প্রশাসক হন তাহলে প্রথম কাজ তার করা উচিত ছিল কি, যাতে এই যে ঘটনাটা, যদি আমি বলতেই চাই যে এই যে ঘটনাটা যে জট পাকালো সেটা নিরসন করা। তিনি কিন্তু নিরসন করছেন না, তিনি রাজনীতির খেলা খেলছেন। তিনি কি করছেন, পুরনো মামলা জট নিয়ে এসে বলছেন, কি বলছেন যে না, এখানে গিয়ে এখানে ওই যে দুটি ভেহিকল যে অনুমতি চেয়েছিলেন এই আমাদের অভিমুক্তেশ্বরানন্দ, সেই দুটো খারিজ করে দেওয়া হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও তাই বলছে, পুলিশ কমিশনারও প্রয়াগরাজে তাই একই কথা বলছেন, প্রেস কনফারেন্স করে বলছেন না, এটা এই অনুমতিটাই দেওয়া হয়নি। এ তো অদ্ভুত ব্যাপার। অনুমতি দিতে কি অসুবিধে আছে? এদিকে সরকারের যারা পোধরা কিছু সাধু, পোধরা কিছু সন্ত, তারা কিন্তু আরামে গিয়ে তাদের মানে বহন করে নিয়ে গিয়ে তাদের শিষ্যরা গিয়ে স্নান করাচ্ছে সেখানে। এটা হচ্ছে সতুয়া বাবা, তার নাম আমরা কেউ কোনোদিন সতুয়া শুনিনি। বাবা। সতুয়া হ্যাঁ, বাবা, তাকে তিনি সসম্মানে তার ভীষণ দামি গাড়ি, মানে আমার মনে হয় মার্সিডিজ টাইপের এরকম হ্যাঁ গাড়ি, হ্যাঁ হ্যাঁ তা সেই গাড়ি তাকে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে স্বামী অভিমুক্তাশা একটা পালকি নিয়ে তার সেখানে বাধা দেওয়া হয়েছে। হবে না। হ্যাঁ, এটা এরা মার্সিডিজ বেঞ্জে চড়েন, এরা তোমার ওই জেট প্লেনে চড়েন, জেট প্লেনে চড়েন, এদের কোনো গাড়ি ঘোড়ার কোনো ইয়ে নেই। এদের মধ্যে আসারাম বাপুও থাকেন, এদের মধ্যে রাম রহিমও থাকেন, সবাই থাকেন। এদের মধ্যে যে কতজন কি কি আছেন আমরাও জানি না। যাই হোক, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। এনাদের আমি ধরে নিলাম খুব পুণ্যাত্মা লোক, মহাত্মা লোক। আমি ধরে নিলাম যে যারা মহাত্মা হবেন, যারাই হবেন প্রত্যেকেই, তাদের প্রথম কাজ তো হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা। হিন্দু ধর্মের ক্ষেত্রে তো সেটা আছে, যদি থাকে হিন্দু ধর্মের মধ্যে, আমি যদি দেখি পারস্পরিক শ্রদ্ধা থাকার কথা, যদি একই ধর্মের মধ্যে সব হিন্দু ধর্মের সবাই একসঙ্গে হয়েছে, কিন্তু এ তো হচ্ছে শুধু কলহ, শুধু বিবাদ, শুধু বিতর্ক, এবং শুধু তাই নয়,
সাংঘাতিক ভাবে একটা একটা যাকে বলা হয় আইন শৃঙ্খলার অবনতি, সেখানে অবিমুক্তেশ্বরানন্দের পালকি আটকে দেওয়া হলো, আমরা দেখলাম সাধু সন্তদের ধরে মারা হচ্ছে, পেটানো হচ্ছে, এবং সেখানে পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে দিয়েছে। ব্যারিকেড ভেঙে দিয়েছে কিসের জন্য, কেন? তো ইট ইজ দ্য ফেইলিয়ার অফ দ্য পুলিশ, ইট ইজ দ্য ফেইলিয়ার অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। ব্যারিকেড ভেঙে ফেলে যেখানে একজন একজন সাধু বা সন্তের যারা ডিসাইপল শিষ্য তারাই ভেঙে ফেলে, যদি সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতো তাহলে কি করে সামলাতো? কুম্ভ মেলাতেও তারা ব্যারিকেড ভেঙে ফেলে, লোকে মারা যায়, চোখের সামনে দেখছি, এখানেও ব্যারিকেড ভেঙে ফেলার কথা বলা হচ্ছে। আচ্ছা, এবারে এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, গৌতম দা, একটু আমি বলে দিই দর্শকদের কাছে, গতকাল রাত্রিরে জেলা শাসকের পক্ষ থেকে নোটিশ সার্ভ করা হয়েছে শঙ্করাচার্যকে, যে তিনি প্রমাণ হ্যাঁ, করুন যে তিনি শঙ্করাচার্য। এটা হ্যাঁ, নিয়ে আরো বেশি মামলাটা আরো বেশি হ্যাঁ, হ্যাঁ। মানে ঘোট পাকিয়ে গেছে। এই শঙ্করাচার্য যে এটাকে ওখানকার, সরাসরি চ্যালেঞ্জ করেছেন। হ্যাঁ, এই হ্যাঁ, যে এবার ডিএম এবার মনীষ প্রথম। বর্মা, হ্যাঁ, ওই যে ডিএম মনীষ বর্মা তিনি একটা নোটিশ জারি করেছেন এবং সেই শিবিরের সামনে সেই নোটিশ সাঁটানো হয়েছে যে আপনি ওনাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে একটা খুব প্রাসঙ্গিক কথা আমার মনে হচ্ছে, জিনিসটা যদি আমরা যদি সাবজুডিস মনে করি, আমরা যদি মনে করি সেটা এখনো বিচার বিভাগের অন্তর্গত, তাহলে তো তাকে প্রমাণ করার তো প্রশাসনের কাছে প্রমাণ করতে হবে না, তিনি তো প্রমাণ করবেন সুপ্রিম কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্ট তার কাছে জানতে চাইবে। এবং সবচেয়ে বড় কথা, 2022 সালের থেকে এটা 2026 সাল, এতদিন পর্যন্ত কি করছিল উত্তরপ্রদেশের প্রশাসন? কি করছিল তাই তো আমি জানি না। উত্তরাখণ্ডেও তো বিজেপিরই লোকরা আছে, বিজেপিরই সেখানে মুখ্যমন্ত্রী আছেন, কি করছিলেন তারা? তারা কেন অতদিন উত্তর পাননি? কেন কন্টেম্পট করেননি? কিছুই তো করেননি, চুপচাপ বসে আছেন। কেন বসে আছেন? কারণ তারা ভাবছেন সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিলেই বোধহয় ভেতরের বিতর্কগুলো, ভেতরের ধামাচাপা দেওয়ার যে যত সমস্ত সমস্যাগুলো সব বোধহয় মিটে যাবে, সব মিটিয়ে ফেলবেন তারা। মিটিয়ে ফেলার ক্ষমতা তাদের নেই। এই যে নেই, আমি বলতে চাইছি এটাই এখন, এই যে ঘটনাটা আমরা দেখছি, এটা কিন্তু এখানেই থেমে যাওয়ার নয়। কেন থেমে যাওয়ার নয়? ভয়টা কোথায় হচ্ছে? বিশেষ করে যারা এই যে হিন্দু ধর্মকে একত্রিত করে একসঙ্গে সেই হিন্দু রাষ্ট্র করব গঠনের যে স্বপ্ন দেখছে, সমস্ত যত হিন্দু ধর্মাবলম্বী আছে, হিন্দুত্ববাদী আছে, তারা একত্রিত হয়ে যাবে, সেই স্বপ্নটা কিন্তু ভেঙে যাচ্ছে, চোখের সামনে ভেঙে যাচ্ছে, এটা কিন্তু জানে তারা। তার জন্য কি হচ্ছে, তারা চেষ্টা করছে প্রমাণ করার যে একজন মঠাধ্যক্ষ তিনি আসল নন, তিনি নকল। কিন্তু এর ফলে কি হচ্ছে, এই যে মঠাধ্যক্ষ তার কিন্তু শিষ্যের কোনো কমতি নেই, প্রচুর শিষ্য আছে, তার প্রচুর শিষ্য, এবং তার অপমান হওয়া মানে কিন্তু অন্যদিকে হিন্দু ধর্মের যারা এই মাথায় আছেন, বিশেষ করে চারটি যে আমরা জানি মঠ, অন্যদেরও একটা পরোক্ষে অপমান করা। তারাও কিন্তু পরোক্ষে অপমানিত হচ্ছেন। কেন হচ্ছেন? কারণ তারা চুপ করে আছেন, তারা কিছু বলতে পারছেন না। তারা তো এটা বলছেন না যে উনি নন, তারা তো এটা বলছেন না হ্যাঁ তোমার এটা করা উচিত হয়নি। কারা বলছে? লক্ষ্য করে দেখো, একটি আখাড়া, তার একজন তিনি বলছেন না এটা করাটা অন্যায় হয়েছে উত্তরপ্রদেশ সরকারের। আরেকটি আখাড়ার আরেকজন মঠাধ্যক্ষ তিনি বলছেন না এটা উত্তরপ্রদেশ সরকার যা করেছে ঠিক করেছে। ঠিক কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে হিন্দু হিন্দু এই যে যে ভাই ভাই যে তত্ত্ব, সে হিন্দু হ্যাঁ, হিন্দু ভাই ভাই তত্ত্ব সেটা এখানেই টিকছে না। এখানেই খারিজ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এটা যে টেকে না, এটা বোঝার সময় এসেছে এই হিন্দুত্ববাদীদের। এবং দেখো সুব্রত, আরো একটা জিনিস আমি মনে করি, সাধারণ মানুষ যারা এদের কথায়, এই যে এই বড় বড় কথায়, হিন্দুত্ববাদীদের কথায় যারা খুব বেশি অনুপ্রাণিত হয়েছিলেন, তাদেরও মস্তিষ্কে এটা ঢোকানো দরকার যে এইভাবে একত্রিত হওয়া যায় না, এইভাবে সম্মিলিত হওয়া যায় না। সম্মিলিত হওয়া যায় হৃদয় দিয়ে, সম্মিলিত হওয়া যায় মস্তিষ্কের বোধ দিয়ে, কিন্তু এইভাবে গাজোয়ারি করে শুধুমাত্র একটা ধর্মের দোহাই দিয়ে কখনো জোর করে যদি সবাইকে একত্রিত করা হয়, তাহলে বুঝতে হবে তার পেছনে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে। সেই রাজনৈতিক অভিসন্ধিটা চোখের সামনে আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। সুব্রত।
এখানে একটা প্রশ্ন আছে গৌতম দা আমার, এবং অনেকেই এই প্রশ্নটা বারবার করেন। সেটা হচ্ছে যে এই যে হিন্দুত্ব কথাটা, এই যে হিন্দুত্ব, এটা তো একটা রাজনৈতিক দর্শনের মতো, এবং সেই রাজনৈতিক দর্শনটা ভোটের কাজেই ব্যবহার হচ্ছে। এর সঙ্গে প্রকৃত হিন্দু ধর্মের যারা ধার্মিক লোক, যারা হিন্দু ধর্মকে ফলো করেন, তার তফাৎটা কোথায়, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। দেখো, এই যে তুমি বললে এটা খুব গভীর ব্যাপার, যদিও আমার, দেখো প্রথমত হচ্ছে এই যে দর্শন প্রসঙ্গে, যে ভারতীয় দর্শনের সঙ্গে না একটা একটা কোনো জায়গায় একটা আমরা যে দর্শন বলতে যা বুঝি, ফিলসফি বলতে যা বুঝি, আমাদের ভারতবর্ষে একটু সমস্যা আছে। আমরা একটু কিন্তু থিওলজিকে আমরা বেশি ফিলসফি মনে করি। বিদেশে কিন্তু থিওলজিকে কিন্তু অত ফিলসফি দর্শন বলা হয় না, মানে ধর্মীয় শাস্ত্রকে তুমি সেই বার্ট্রান্ড রাসেলের বা মিলের বা লকের বা হিউমের যে যে দর্শন আমরা বলি, তার সঙ্গে কিন্তু ভারতীয় এই যে আদর্শ যাকে বলি ধর্মীয় দর্শন সবসময় হয়। এই ধর্মীয় দর্শনটা মূলত ভারতের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু ধর্মকে কেন্দ্র করেই উঠেছিল। কেন উঠেছিল? উঠেছিল তার কারণ ছিল এর মধ্যে বিতর্কের অবকাশ ছিল। এই যে শঙ্করাচার্যের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত, তাই নিয়ে তো প্রচুর বিতর্ক হয়েছে। এই যে বিতর্ক, তার মধ্যে চৈতন্যদেব ছিলেন, এমনকি বিবেকানন্দ ছিলেন। এমনকি বিবেকানন্দকেও এই বিতর্কের বিতর্কের মধ্যে যেতে হয়েছে, এবং বিবেকানন্দকেও বিতর্কিত হতে হয়েছে সে সময়। দ্বৈতবাদ নাকি দ্বৈতবাদীরা তো একদম পুরো অদ্বৈতবাদ। আলাদা হয়ে গেছে এদের থেকে, হ্যাঁ, চৈতন্য, হ্যাঁ, চৈতন্যপন্থী যারা। হুম। এইবারে কি হয়, তুমি যেটা বলছো হিন্দুত্ববাদীরা, এটা মূল শুরু করলেন কিন্তু যদি বলতে হয় সাভারকার। সাভারকার মনে করলেন যে ভারতের যে ইতিহাস, সেই ইতিহাসটা হচ্ছে প্রকৃতপক্ষে হিন্দুদের ইতিহাস। হিন্দুদের ইতিহাস, এটা এটা একটা মন গড়া একটা অদ্ভুত একটা কল্পনা না। এটা এই এই যে তার কল্পনা, এই যে তিনি সৃষ্টি করলেন ভারতের ইতিহাসটা মানে হিন্দুত্ববাদের ইতিহাস। কাজে সবটাকেই তিনি সেই সূত্রে বাঁধবার চেষ্টা করলেন জোর করে। এবং তার মনে হলো এই যে যা যা ইনফ্লুয়েন্স, বাইরে যত যত ইনফ্লুয়েন্স আমাদের এসেছে, প্রচুর ইনফ্লুয়েন্স এসেছে, পারস্য থেকে এসেছে, মুঘল থেকে এসেছে, বিভিন্ন ধরনের, এগুলো সব বহিরাগত, এগুলো কিচ্ছু নয়। মূলত যে হিন্দুত্ববাদের ইতিহাস, তিনি সেটাকে বাঁধবার চেষ্টা করলেন। কিন্তু করে চেষ্টা কি ভাবলেন, যে সব হিন্দুই এক, সব হিন্দুই কিন্তু যদি এক আরো ভালোভাবে হতে পারে, তাহলে হিন্দু রাষ্ট্রের সম্ভাবনা, কারণ ভারতের ইতিহাস তো হিন্দুত্ববাদের ইতিহাস। এবারে কি করলেন তিনি, কিন্তু মেলাতে কি করে পারবেন? মারাঠাদের সঙ্গে রাজপুতদের যে সংঘর্ষ, তিনি কি করে মেলাবেন? মেলানো তো সম্ভব নয়, ইতিহাসের দিক থেকেই মেলানো সম্ভব নয়। কিন্তু তবু তিনি জোর করে মিলিয়েছেন। তারপরে কি হলো, তার ফলে কি হলো, উনি খুব কৌশলে এই যে হিন্দুত্ববাদ, যে হিন্দুত্ববাদটা প্রবল কট্টর একটা মৌলবাদী চিন্তাকে আশ্রয় করে গড়ে উঠেছে, যেটা প্রবল মুসলিম বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী, যে কোনো ধরনের, যে ধরনের প্রভাব ভারতীয় সংস্কৃতিকে উন্নত করেছে, তার বিরুদ্ধে তিনি বলবেন। কারণ তাকে প্রমাণ করতে হবে যে হিন্দুত্ববাদের ইতিহাসই হচ্ছে ভারতের ইতিহাস। এই যে কথাটা হলো, এবং এই দর্শনকে কেন্দ্র করেই তো তৈরি হলো সবশেষে ভারতীয় জনতা পার্টি। কাজে এই যে হিন্দুত্ববাদে ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদ, তার সঙ্গে অন্য যত হিন্দু আছে, আমি হিন্দু ধর্মাবলম্বী, তাদের সঙ্গে কিছুতেই মিলতে পারে না, মিলতেই পারে না। তুমি যে কোনো পরিবারে, বাঙালিদের, শুধু বাঙালিদের তুমি লক্ষ্য করে দেখবে, বাঙালিদেরও হিন্দু ধর্ম, প্রতিটি পরিবারে প্রায় হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন। সকলেই, অনেকেই তীর্থযাত্রা করেন প্রতি বছর বিভিন্ন ভাবে। কিন্তু কারোর মধ্যে এই ধরনের বিদ্বেষ্ট মনোভাব আমরা দেখতে পাই না, যে হিন্দু মানেই তাকে মুসলমান বিদ্বেষী হতে পারে, খ্রিস্টান বিদ্বেষী হতে পারে, বিভিন্ন ভিন্ন ধর্মের, অন্য ধর্মের বিরুদ্ধে বলতে হবে, এটা নেই। কিন্তু অন্যটা তৈরি করতে চেয়েছে এই যারা কট্টর হিন্দুত্ববাদী একটা একটা সংগঠন তৈরি করে, এই আমরা যাকে বলি যে শাসন ক্ষমতাটাকে দখল করা। তো শাসন ক্ষমতা দখল করা
আর স্পিরিচুয়ালিজম, অধ্যাত্মবাদ তো এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা। হয় তোমাকে অধ্যাত্মবাদী হতে হবে, আর না হলে তোমাকে রাজনীতিক হতে হবে। তুমি যদি হিন্দুত্ববাদকে আশ্রয় করে রাজনীতিক হতে চাও, তাহলে তোমাকে যোগী হতে হবে। এই যোগী আদিত্যনাথ হতে হবে। এবং যোগী আদিত্যনাথ হলে তিনি মনে করবেন তিনি যেটা বলছেন সেটাই হিন্দুত্ববাদ। তাহলে তিনি কিছুতেই মানতে পারবেন না তার বিরুদ্ধে কেউ কিছু কথা বললেও, তার বিরুদ্ধে কোনো সমালোচনা হলে তিনি মানতে পারবেন না। এবং সেই ঘটনাতে ঘটছে, এখন তো ঘটলো। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, যেই প্রতিপক্ষ দুজন, হিন্দু সমাজে যারা প্রতিপক্ষ, তারা কিন্তু প্রবল প্রতিপক্ষ, তারা কিন্তু খুব সাধারণ প্রতিপক্ষ নন। কাজে আমরা ধরে রাখতে পারি যে আগামী দিনে কিন্তু এইটার একটা পরোক্ষ প্রভাব আমরা দেখতে পাবো বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সামাজিক স্তরে। আমরা এটা দেখবার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কারণ খুব আশ্চর্যজনক ভাবে একজন কট্টর আরেকজন হিন্দুত্ববাদী যতি নরসিংহানন্দ, এই যে যতি নরসিংহানন্দ যে তরোয়াল বিতরণ করতে বলেছেন সবাইকে, এবং বলেছেন বাড়িতে বাড়িতে অস্ত্র রাখতে হবে, এবং বলেছেন আইসিস এর মতো, ISIS এর মতন সংগঠন করতে হবে হিন্দুত্ববাদীদের, সেই হিন্দুত্ববাদী যোগী সরকারের বিরুদ্ধে গিয়ে অবিমুক্তেশ্বর আনন্দকে সমর্থন করে বসে আছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বিভাজনটা কোন দিকে যাচ্ছে। ঠিক, গৌতম দা, একটা জিনিস, সময় প্রায় শেষ হয়ে এসেছে, একটা জিনিস আমরা যদি এবার ইয়ে করি, সেটা হচ্ছে যে আগামী বছর 2027 সালেই উত্তরপ্রদেশের নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং খুব বড় নির্বাচন। মানে উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করা, মসনদ দখল করা মানে প্রায় ভারতের একটা বড় অংশ দখল করে ফেলা। তো সেইখানে দাঁড়িয়ে এই রকম একটা ঘটনা, এই যে নানা রকম ভাগ দেখা যাচ্ছে, এটাতে কি আপনার মনে হচ্ছে যে এটা তো এক নম্বর হচ্ছে যে বিজেপির এদের উপরে রাশ আলগা হয়ে গেছে, এবং দ্বিতীয় প্রশ্ন যে মোদি এবং RSS এর এদের উপর কন্ট্রোল কমে গেছে? একটা জিনিস খুব লক্ষণীয়, অটল বিহারী বলেছিলেন আমাদের মোদিকে রাজধর্ম পালন করো, তোমার সবাই মনে আছে গুজরাট দাঙ্গার পরে। আমি যদি বলি যে মোদি হিন্দু হৃদয় সম্রাট, হিন্দু সম্রাটের মধ্যে জায়গায় আছেন, আবার যোগীও আছেন, ঠিক আছে, তিনি যোগীকে এই কথা তো বললেন না, চুপ করে থাকলেন কেন? যে রাজধর্ম পালন করো, বললেন না কেন? বলছেন না? তিনি কি চাইছেন যে যোগী আরো অপ্রস্তুতে পড়ুন? এটাও তো একটা খুব খুব উল্লেখযোগ্য ঘটনা বলে আমার মনে হচ্ছে। তিনি এত চুপ কেন? তিনি তো চুপ থাকেন, ঠিক আছে, অনেক বিষয়ে নীরব থাকেন, চুপ করে থাকেন, কিন্তু তার যারা পার্শ্বদ তারা তো বলেন, কিছু তো বলেন, তারা চুপ করে আছেন কেন? আর এই উত্তরপ্রদেশের যে রাজনীতি, সেখানে বিজেপির অন্দরের যে রাজনীতিটা, সেটাও খুব উল্লেখযোগ্য বিষয়। এর মধ্যে দিয়ে কোথাও একটা যেন সেটাও কিন্তু ফুটে বেরোচ্ছে আমার মনে হচ্ছে। যোগী মহারাজ যদি অপ্রস্তুত হন, ক্রমাগত অপ্রস্তুত হতে থাকেন, আগেই ঠিক বেনারস তাহলে কাণ্ডে তিনি হয়েছেন, বেনারস কাণ্ডে যেটা হয়েছে মণিকর্ণিকা ঘাটের ক্ষেত্রে। হ্যাঁ, মণিকর্ণিকা ঘাটে হয়েছে, সেখানে দিয়ে তিনি ওসব ইয়ের বিরুদ্ধে বলেছেন যে না, এটা মিথ্যে কথা বলবো। প্রথমে বলেছেন AI দিয়ে নাকি তৈরি করা হয়েছে, সেটা নিয়ে সেটাও জানেন, আরো বেশি বিতর্ক হয়ে গেছে, এবং আরো বিতর্ক। বেনারসের মানুষ প্রায় এখন বিক্ষোভ দেখাচ্ছেন এই বক্তব্যের প্রতিবাদে। তো এইটা খুব লক্ষণীয় যে ক্রমাগত যোগী সরকার নিজে কিন্তু, যোগী সরকারও কিন্তু কাঠগড়ায় দাঁড়াচ্ছে। এই কাঠগড়ায় যে দাঁড়াচ্ছে, এর মধ্যে কি বিজেপির অন্দরমহলের রাজনীতি কোন রকম ইন্ধন যোগাচ্ছে না? আমি সাংবাদিক হিসেবে মনে করি আদৌ তা নয়, অবশ্যই ইন্ধন যোগাচ্ছে। এবং এইটা কিন্তু আগামী দিনে পরিষ্কার হবে, আরো সামনে আসবে, এটা আমার ধারণা। গৌতম দা, খুব সুন্দর একটা আলোচনা আপনি আমাদের দর্শকদের আজকে উপহার দিলেন। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের আমার অনুরোধ সেটা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মত খোলাখুলি জানাবেন, এবং সেটা আমাদের পক্ষে হোক বা আপনাদের নিজস্ব মতামত যদি সেটা আমাদের বিপক্ষেও যায় তাহলেও লিখে জানাবেন। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠানটা দেখলেন সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।